কারা ওরা? কে হাসছে? আমি কাদের দেখতে পাচ্ছি? আমার কি নামে ডাকছে আমায়? কি নাম? আমার শহরের বাবুর সাথে কথা বলতেই হবে। শহরের বাবু, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু গোবিন্দর মা এগুলো ছাদ থেকে তুলে আনেনি। আমার মনে হয় ওকে আর বেশি দিন এ বাড়িতে রাখা যাবে না, কারণ আমার কথার বাইরে বড্ড বেশি কাজ করছে। কি হলো? তুমি উঠছো কেন? বসো। কথাগুলো উনি আমারই বললেন। এই যে মেয়ে, কাল রাত্রে তোমায় কি বলেছিলাম তুমি কি সেটা ভুলে গেছো? আমার স্বামীর আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি, এই শেষবারের মতো আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমি এই চা নে। তাই নাকি? দেখি চাটা। ইস, এত চিনি কম। শহরের বাবু তো চিনি কমই খান। এত কম চিনি কে দিতে বলেছে? আগে কেউ না। আমি আমি আসছি। দাঁড়াও, চায় কাপটা নিয়ে কোথায় যাচ্ছ? আর একটু মিষ্টি দিয়ে আনি। আর এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে আসি। তার কোনো দরকার নেই, চাটা এখানে রাখো। রাখো। উনি ঠান্ডা চা খেতেই পছন্দ করে। আসছি। ইস, কি খারাপ আচরণ। এই মহিলা এমন ভাবে কেন কথা বলেন? ওপরে যত ভালো দেখায়, মনে মনে যেন ততটাই খারাপ। শাওরির সঙ্গে ভালো করে কথা বলেন, অন্যদের সঙ্গে নয়। কিন্তু উনি এসে গেলেন বলে শহরের বাবুর সাথে কথা বলতে পারলেন না। যে আমি যে কারণে এই বাড়িতে এসেছি, শহরের বাবুরে ফিরে নিয়ে যেতে, সেইটা কেমন করে করব? এ কি, দরজা কেন বন্ধ করে দিল? মিষ্টি কম তো কি, মিষ্টি তো আমি মেশাবো। এত মিষ্টি। মিষ্টিটা এটা যে তোমাকে খাওয়াতেই হবে। আজ আর কোনো গন্ডগোল আমি হতে দেব না। পথের কাটা সরাবই, সে আসল হোক বা নকল। মরতে হবে, মরতে হবে তোমায়, নয়তো এই রায় চৌধুরী বাড়ির অগাধ সম্পত্তির উত্তরাধিকারী হব কি করে আমি? স্বামীর অবর্তমানে স্ত্রী মানে আমি তো পাবো সব। আমার শ্বশুর শাশুড়ি সব আমার বশে।
চাটা খাও। খাবো না। খাবো না মানে? চাটা তো তোমায় খেতেই হবে। বললাম তো খাবো না, আমার ইচ্ছা করছে না এখন চা খেতে। খাও চাটা। বৌদি, বৌদি দরজা খোলো। বৌদি, সহ্য। বৌদি দরজাটা খোলো। বৌদি, বৌদি শোনো না, বলছি যে মা ডাকছে তোমাকে আর দাদা ভাইকে। আসলে উকিল কাকু এসেছেন, বাবা নতুন উইল করেছেন, তো সেটারই ঘোষণা করবেন। নতুন উইল? ও ঠিক আছে, চলো আমি আসছি। তোমার দাদা তো অসুস্থ, তোমার দাদা এখানে থাকুক। চলো এসো। সবাইকে আমি একটা জিনিস জানাতে চাই, আমি সমস্ত সম্পত্তি সৌনকের নামে দানপত্র করেছি। তার মানে সেটা কি করে সম্ভব? আমরা কি বানের জলে ভেসে এসেছি? বাবা ঠাকুরজি, মোক্ষম সময় তোমার ছেলের গলার জোর বেড়েছে। এটা আমার সিদ্ধান্ত। এসো বৌমা, এসো। খোকা কোথায়? মা, দাদা ভাই অ্যাকচুয়ালি রেস্ট নিচ্ছে, আমি কি ডেকে দেবো? না না, ওকে আসতে হবে না। ও এসব শুনেই বা কি করবে? ওকে তো শুধু হাত পেতে এটা নিতে হবে। আর হ্যাঁ, বাকিরা তোমরা সবাই শোনো। কি হয়েছে বাবা? দেখো মা, আমার বয়স হয়েছে, এখন আগের মতন সবকিছু সামনে রাখার ক্ষমতা আমার নেই। তাই আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে সব কিছু সৌনককে দিয়ে যেতে। বাবা দিয়ে যেতে চান মানে কি দিয়ে যেতে চান? সম্পত্তি, সম্পত্তির দানপত্র করতে চাই। সব সৌনকের নামে? তার মানে সৌনক মরলে সব আমি পাবো? কিন্তু দাদা আমি একটা কথা বলি, বলছি সৌনকের কি সেই অবস্থা আছে? মানে ও কবে সুস্থ হবে কবে হবে না, তুমি এটা কি করছো? আদৌ হবে কিনা, আদৌ বাঁচবে কিনা, তাই তো এ সব কিছুই আমি ভেবে রেখেছি। হ্যাঁ, সৌনকের যদি কোনোভাবে মৃত্যু হয় বা বিভাগী হয় বা নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ এই সম্পত্তি দেবোত্তর সম্পত্তি হয়ে যাবে। আর আমাদের গুরুদেবের আশ্রমই এই সম্পত্তির অধিকারী হবে। তাহলে তো সৌনক বেঁচে থাকলেই আমার লাভ। যতদিন সৌনক থাকবে ততদিন সম্পত্তি ভোগ করব আমি। আমাকে তো তাহলে এবার ওকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কিন্তু ওই বিষ মেশানো চা খাইনি তো, তাহলে তো। না দাদা না, এ কাজ তুমি কখনো করতে পারো না দাদা, কখনো পারো না। সর্বনাশ, ও যদি এতক্ষণে চাটা খেয়ে নিয়ে থাকে তাহলে তাহলে তো সব শেষ, আর সেই সাথে সম্পত্তিও। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তার মানে তুমি আমাদের সেই সৎ ভাই বোনই ভাবো, তাই না? তুমি একবারও ভেবে দেখছো না আমার ছেলেটার কি হবে? হ্যাঁ, কি হবে বলো তো?
অত কাকতি মিনতি করার কি আছে রে দিদি? তুষার, কারুর বাপ ঠাকুরদার সম্পত্তি কেউ একার ইচ্ছেতে এইভাবে বিলিয়ে দিতে পারে না। আমি এসে গেছি দাদা, আমার অধিকারের দাবি নিয়ে। শৌরের বাবু যে ওই ঠান্ডা চা খেলেই ওনার শরীর খারাপ করবে, কি করি আমি এখন? কি করে আটকাবো ওনারে? এখানে তো কেউ নেই, ভেতরেই যাই একবার। না, খাবেন নে। এই চা আপনি খাবেন নে। আবার তুষার রায় চৌধুরী, আমার শ্বশুর মশাইয়ের সৎ ভাই, সম্পত্তির লোভে ঠিক সময় হাজির হয়েছে। এরপর একটা ঘটনা পাকাবে মনে হচ্ছে, কিন্তু তার আগে আমায় সৌনকের বিষ মেশানো চা খাওয়া থেকে আটকাতে হবে। এক সেকেন্ড, কেউ কোথাও যাবে না। আমার কিছু কথা বলার আছে, আর সেটা আমি সবার সামনেই বলবো। দেখুন, আমার স্বামী তো খুব অসুস্থ, তাই আমাকে ওনার কাছে যেতেই হবে। অসুস্থ? রাইট। তা অসুস্থ তো ঘরে বিশ্রামই নিচ্ছে, কোথাও যাওয়া হবে না। আমার কথা শুনে তারপর তুমি যাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্পত্তি এইভাবে দানছত্র করে বিলিয়ে দেওয়া যাবে না। ঠিক এইটাই জানিস তুষার, আমি তখন থেকে দাদাকে ঠিক এই কথাগুলোই বোঝাতে চাইছি, কিন্তু দাদা বুঝছে না। আচ্ছা দাদা, তুমি বুঝবে না? আমি তোমাদের বিবাহিত বোন, আমার কথা ছেড়ে দিলাম, আমি বিবাহিত বোন, আমার কথা ছেড়ে দিলাম, কিন্তু আমার ভাইটা তুষার, আমার ছেলে, ওদের কি হবে? ওদেরটা তুমি ভাববে না? ভাববে না? দেখুন, এই পুরোটাই কিন্তু বাবার সিদ্ধান্ত, আর এই মুহূর্তে আমাকে ওর কাছে যেতেই হবে। হবে না। কায়দা করে সৌনককে দিয়ে কাগজে সই করিয়ে নেওয়ার তাল, তাই তো? উফ, এ তো মহাফাসাদে পড়লাম। আমাকে যে যেতেই হবে সৌনকের কাছে, ওই বিষ চা খাওয়া থেকে আমাকে আটকাতে হবে। এদিকে এই তুষার তো দরজা আটকে দাঁড়িয়ে আছে, কি করি এখন? আপনি ঠান্ডা চা খাবেন না। ঠান্ডা চা খেলে আপনার বদ হজম হয়, গা গোলায়, তারপর বমি পায়। তুমি কে? আর এই চাটা খেলে আমার শরীর খারাপ হবে সেটা সেটা তুমি কি করে জানলে? এসব আপনি কি বলছেন শৌরের বাবু? আমি জানবো না তো আর কে জানবে? আর কি কি জানো তুমি আমার ব্যাপারে? চুপ করে থেকো না, বলো কি কি জানো তুমি আমার ব্যাপারে? সব। আমি আপনার ব্যাপারে সব জানি শৌরের বাবু, শুধু যেটা জানি না সেটা আপনি বলতে পারবেন। সেটা আমায় চিনতে কেন আসছে? না জানলে চলে যাও এখান থেকে, চলে যাও। এমন কেন বলছেন উনি? কেন এমন পরিস্থিতি হলো মা সিদ্ধেশ্বরী? আর তাছাড়া এখনো তো এটাই স্পষ্ট নয় যে ওই ছেলেটা আমার দাদা ভাই মানে সৌনক রায়চৌধুরী কিনা।
তাহলে সে যে সমস্ত সম্পত্তি পাবে এমন কথাটা উঠছে কোথা থেকে? না না, এটা কিছুতেই হতে পারে না। রুদ্র, মায়ের মন কখনো ভুল কথা বলে না। এই কদিন তো তোমাকে একবারও এত আস্ফলন করতে দেখিনি। দাদা কেমন আছে সেটা জিজ্ঞেস করতেও দেখিনি। আজ হঠাৎ তোমার গলার জোর বেড়ে গেল। উঠবে না, সম্পত্তির ব্যাপার যে, তোমায় আমি বলেছিলাম না? এই ছেলেটা সৌনক হোক বা না হোক, একেই সৌনক হিসাবে দেখালে আমার সুবিধা। এ থেকে গেলেই এই সম্পত্তি ভোগ করতে পারবো আমি। না না, রুদ্রদের থামাতেই হবে। আমারও একই বক্তব্য বৌদি। কোথাকার কোন একটা ছেলে তাকে তোমরা নিয়ে এসে সৌনক বলে চালিয়ে দিলে। আচ্ছা, ও সৌনক কিনা আদৌ ভাববে না, দেখবে না? বাহ, চমৎকার প্লট তো গল্পে। চুপ! আর কেউ আমার স্বামীর ব্যাপারে আর একটাও কথা বলবে না। একটা মানুষকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, আর সেটা মিথ্যে। আমি আমার অসুস্থ স্বামীকে এখানে নিয়ে আসবো। দেখুন আপনারা সবাই, প্রমাণ করুন যে আমার স্বামী মিথ্যে। এবার সরুন, আমাকে যেতে দিন। হলো? বিশ্বাস হলো এবার আমার কথা? বলেছিলাম না একটা কালনাগিনীও বিষধর সাপ, তখন তো আমার কথা বিশ্বাস করিসনি। এইবার তুই শুধু দেখ, আর ওর হয়ে কোলে ঝোল টেনে কথা বলাটা এবার থেকে বন্ধ কর। ওর হয়ে হেদিয়ে মরাটা বন্ধ করবি তুই। তোর জন্য পিড়িতে একেবারে উঠলে। সবাই আছে, তুমি থামো। তুই চুপ কর, তুই থাম। বোকা কোথা কর। কি মারাত্মক ভুল করলাম আমি। ওই বিষ মেশানো চা দিয়ে এতক্ষণে সেটা খেয়ে ফেললে যদি খুব খারাপ কিছু হয়ে যায়, সৌনক মরে গেলে তো সম্পত্তিও হাতের বাইরে চলে যাবে আমার। সব ওই গুরুদেবের আশ্রমের নামে চলে যাবে। তুমি কি ওই চাটা খেয়েছো? হ্যাঁ, বলো না, তুমি কি ওই চাটা খেয়েছো? কিছু বলছো না কেন? বলো না, তুমি কি চাটা খেয়েছো? বলো, বলো না, বলো না। কি হয়েছে বৌমনি? ওই চাটা খেলে কি হয়েছে? গরম চা খেলে তো মুখটা ভালোই লাগে। গরম চা? কিন্তু কিন্তু আমি তো এখানে ঠান্ডা চায়ের কাপটা রেখে গেছিলাম। ওই নতুন রান্নার মেয়েটা বিন্দি ওই ঠান্ডা চাটা নিয়ে গিয়ে এক কাপ গরম চা করে আমায় দিয়ে পাঠিয়ে দিল। তুমি ঠিক বলছো তো? যাক, ওই মেয়েটার জন্য এই লোকটা বিষ মেশানো চাটা খেতে পারেনি। মিষ্টিটা বলছি, আমাকে না ক্ষমা করে দিও। আমি শুধু শুধু তোমার চায়ের কাপটা ফেলে দিলাম। শঙ্কর দা, তুমি একটু পরে না ওকে আর এক কাপ গরম চা করে দিও। আচ্ছা, তুমি এখন যাও। এখনো তো এটাই স্পষ্ট নয় যে ওই ছেলেটা আমার দাদা ভাই মানে সৌনক রায়চৌধুরী কিনা। প্রমাণ তো করতেই হবে আমাকে যে এই সৌনক। কিন্তু কিভাবে কিভাবে প্রমাণ করব আমি?